তো শ্যাল, শুড, ought to এর ব্যবহারটা। আচ্ছা, প্রথমত আমরা যে শুড বা ought to এর ব্যবহার, এটা আমরা বাংলা অর্থ দেখে বুঝতে পারি। শুড অথবা ought to মানে হচ্ছে উচিত। যেমন কোনো কিছু ঘটা বা ঘটা উচিত এর বোঝাতে শুড বা মাইট, ought to ব্যবহৃত হয়। যেমন চিলড্রেন শুড ওবে দেয়ার প্যারেন্টস, এটা উচিত অর্থে বা কারো কিছু মানে করা উচিত আর কি, অব্লিগেটরি নয়, বাট হি শুড ডু সামথিং, এটা আর কি। এই অর্থে আমরা সাধারণত কি করি, শুড ব্যবহার করে থাকি, বা ought to ও ব্যবহার করা যেতে পারে। ought to ওটাও, ought to হচ্ছে শুডের সিনোনিম অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, নেটে একটু প্রবলেম করতেছিল, হ্যাঁ সজল ঠিক বলেছো। এখন বোধহয় ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে। কোনো বিষয়ে সাজেশনস বা প্রস্তাব প্রদান করতে আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এটা খুবই মাইনর ব্যবহার, এটা স্কিপ করতে পারো, এই কথাটা মনে রাখো, এটা না মনে রাখলেও হবে। তারপর হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করবে বা করা হবে অর্থে শ্যাল প্লাস বেস ভার্ব বসে, এটা তো সবারই জানার কথা। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা শ্যাল বসাই, যেমন উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। আর ফিউচার অর্থে আমরা উইল কথাটাও ব্যবহার করি, তবে সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি, সেকেন্ড থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, সেটা একটু পরে বলবো। কারো কাছে কোনো জিজ্ঞাসা বা প্রস্তাব অনুমতি নেওয়ার অর্থে আমরা শ্যাল ব্যবহার করি, সেটা প্রশ্ন করলে, যেমন শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি। এরপর আমাদের রুল নম্বর 5। আচ্ছা, শুড হ্যাভ বা ought to have, মূল কথা হচ্ছে দেখো, আমরা কুড হ্যাভ প্লাস ভি3 বসাইছিলাম কি, অতীতে একটা কাজ হতে পারতো কিন্তু হয়নি। মাইট হ্যাভ প্লাস ভি3 কেন বসালাম, অতীতে একটি কাজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সংঘটিত হয়নি। এবার কোনটা আলোচনা করতেছি, শুড হ্যাভ প্লাস ভি3, একই সিনেমা বা একই কাহিনী। কুড হ্যাভ প্লাস ভি3 মানে অতীতে করতে পারতো কিন্তু হয়নি। মাইট হ্যাভ বলেছি, মাইট হ্যাভ প্লাস ভি3 বসেছে, অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। শুড হ্যাভ প্লাস ভি3 মানে কি একই কথা, অতীতে ঘটার মানে অতীতে ঘটা উচিত ছিল কিন্তু হয়নি। যেমন তুমি যদি বলো যে আই শুড হ্যাভ গন টু কলেজ, আমার কলেজে যাওয়ার উচিত ছিল কিন্তু আমি যাইনি, এ তো ব্যাপারটা এরকম। শুড হ্যাভ প্লাস ভি3, তো কুড হ্যাভ প্লাস ভি3 বুঝালে অতীতে হতে পারতো কিন্তু হয়নি। মাইট হ্যাভ প্লাস ভি3 বসালে সেটা হচ্ছে অতীতে সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। আর শুড হ্যাভ প্লাস ভি3 বসালে তার অর্থটা কি দাঁড়াচ্ছে, অতীতে ঘটার উচিত ছিল কিন্তু ঘটেনি, রাইট। বা ought to, শুড হ্যাভ এর যে সিনোনিম সেটা হচ্ছে ought to have, একই কথা। তো দেখো ইউ শুড হ্যাভ গন আর্লি, তোমার অতীতে যাওয়া মানে তোমার আগে ভাগে যাওয়ার উচিত ছিল, মানে তুমি আগে ভাগে যাওয়া উচিত ছিল বাট তুমি যাও নাই। ইউ শুড হ্যাভ সেভড দ্য চাইল্ড, তোমার বাচ্চাটিকে বাঁচানো উচিত ছিল, তার মানে তুমি বাঁচাও নাই। তো শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 ওই একই ব্যবহার, অতীতে হওয়া উচিত ছিল বাট হয়নি, এটা মেন করে। রুল 6, মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই। এই মাস্টের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে হ্যাভ টু, এটা দিয়ে বাধ্যবাধকতা প্রকাশ করে, অর্থাৎ করতেই হবে, না হলে হবে না, এটাকে বলে মাস্ট, অবশ্যই। যেমন ইউ মাস্ট রিড টু পাস দ্য এক্সাম, তোমাকে পরীক্ষা পাস করার জন্য অবশ্যই পড়তে হবে, মানে এটা তুমি স্কিপ করতে পারবে না, যে কাজটা তুমি স্কিপ করতে পারবে না তোমাকে অবশ্যই করতে হবে। হুইচ ইজ অব্লিগেটরি টু ডু সামথিং অর হুইচ ইজ কম্পালসারি টু ডু সামথিং ইজ কল্ড মাস্ট, রাইট। সো মাস্ট কথাটা আমরা বসাতে পারি নিশ্চয়তা প্রকাশে, মূলত যে হি মাস্ট বি এ গুড বয়, সে অবশ্যই একজন ভালো ছাত্র হবে। এই যে আবশ্যকতা প্রকাশ করার জন্য আমরা মাস্ট কথাটি ব্যবহার করি। মাস্টের সিনোনিম হচ্ছে হ্যাভ টু, এটা একটা মডেল। আচ্ছা, এরপর কোশ্চেন 7, ইউজ টু। ইউজ টু এর ব্যবহার অতীতের অভ্যাস বোঝালে ইউজ টু কথাটি ব্যবহৃত হয়, আর ইউজ টুর পর বেস ভার্ব বসবে, এটা তো সবাই জানে, যেহেতু ইউজ টু একটা মডেল অক্সিলারি হিসেবে কাজ করে। যেমন যদি বলো যে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে প্রতিদিন উঠতাম, তো এটা হচ্ছে অতীতে প্রত্যেকদিন যে কাজটা করতাম সেই অর্থে আমরা ইউজ টু কথাটি ব্যবহার করি। যেমন দে ইউজ টু লিভ ইন ঢাকা, এই ইউজ টু কথাটি বলার মাধ্যমে আমরা বুঝলাম সে অতীতে কাজটা প্রতিদিন করতো। শিক্ষার্থী, এবার তোমাদের জন্য একটু টেস্ট রয়েছে, তোমরা যদি একটু খাতায় চেষ্টা করো, তোমরা একটু খাতায় লেখো এই তিনটির উত্তর তোমরা খাতায় লিখে আমাকে ডান লিখে জানাতে পারো, অথবা এই কমেন্টেও তোমরা করতে পারো উত্তরটা। তো তিনটি প্রশ্ন তোমার জন্য অপেক্ষা করছে, দেখো তুমি বোঝো কিনা, তুমি অ্যান্সার গুলো করো।
এগুলো বিগত বছরের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল। তো তোমরা একটু চেষ্টা করো সবাই। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, 1 2 3 তিনটার উত্তর করো তোমরা। আমাকে কমেন্ট একটু বলতে পারো যে কোনটা উত্তর। হ্যাঁ, ফাইন, আশা করি টাইম হয়ে গেছে, অনেকেই উত্তর করেছো। মিলিয়ে নাও, সবাই বুঝে নাও। প্রথম বাক্যটায় কি বলেছে, নম্বরে বলেছে আই এম লুকিং ফর সামওয়ান, আমি কাউকে খুঁজছি, হু ড্যাশ প্লে দ্য পিয়ানো, যে পিয়ানোটা বাজাতে পারে। এটা হচ্ছে তার সামর্থ্য প্রকাশ করেছে, রাইট? তো এখন দেখো প্রথম বাক্যটা ভুল কেন, প্রথম অপশনটা হয়নি কেন? ক্যান বি, ক্যান বি অ্যাবল টু প্লে, এটা তো কোনো প্রশ্নই হয় না। ক্যান মানে হচ্ছে পারা, এটাই সামর্থ্য প্রকাশ করেছে, তো এই অর্থে আর অ্যাবল কথাটি বসানোর প্রয়োজন নেই, তাই এটা ভুল। বি নম্বরে বলেছে হু ইজ এইবল, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু টুটা বলে নাই। হু ইজ এইবল টু প্লে দ্য পিয়ানো, তাহলে টু বললে আমরা মেনে নিতাম, কিন্তু এটা হয়নি। সি নম্বরে বলেছে হু বি এইবল, বি তো কখনোই বসতে পারে না, বি হচ্ছে একটা বেস ভার্ব, মানে মূল ভার্ব। তো মূল ভার্ব বসতো যদি মোডাল আগে থাকতো, তো মোডাল যেহেতু নাই, এটা হচ্ছে বাদ। হু ক্যান, অর্থাৎ ডি নম্বরই আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের হয়েছে, ডি নম্বরটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বরে কি বলেছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইউ নিড নট ড্যাশ টুডে। খেয়াল করো নিডটা এখানে কি, নিডটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, রাইট? নিডটা হচ্ছে কি মোডাল ভার্ব, কিন্তু যেহেতু নিডের পর সরাসরি নট রয়েছে, তো আমি জানি যে মোডালের পর সরাসরি নট বসতে পারে। তো নিড যদি এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতো, তাহলে মেইন ভার্বের পর তো সরাসরি নট বসে না, অক্সিলারি ভার্বের পর নট বসে সরাসরি, মানে মোডাল অক্সিলারি ভার্বের পর সরাসরি নট বসে। এটা আমরা মোডালের বৈশিষ্ট্য থেকে পড়েছি। যেহেতু নিডের পরে সরাসরি নট রয়েছে, সেহেতু নিডটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। সো যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব, তো মোডাল অক্সিলারি ভার্ব সবসময় বেস ভার্ব বসে। তো এখন মোডালের পর বেস ভার্ব বসাতে হবে, তো টু গো এটা তো ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। গোয়িং না, মোডালের পর কোনো আইএনজি ফাইএনজি বসে না। মোডালের পর টু বি, প্রশ্নই ওঠে না, টু প্লাস ভি ওয়ান তো বসবেই না, শুধু বেস ভার্ব বসবে। তো শুধু বেস ভার্বটা হচ্ছে গো, অর্থাৎ ডি নম্বর, যে ইট ইজ রেইনিং ইউ নিড নট গো টুডে, আজকে বৃষ্টি হচ্ছে, তোমার আজকে যাওয়া উচিত নয় বা ঠিক নয়। 3 নম্বরটা লেখা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডালস, নিচের কোন দুটো সেমি মডাল। এটা মুখস্থ বিষয়, নিড এবং ডেয়ার, এটা হচ্ছে সেমি মডাল। তাহলে আশা করি তিনটি তোমাদের হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো, মারিয়া আক্তার জেনি, তারপর সজল শেষ পৃষ্ঠা, তারপর হাম্মি, মিজানুর রহমান মিজান, সবার উত্তর হয়েছে। লিমনও কমেন্ট করেছো, থ্যাংক ইউ। তো এবার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তুমি চেষ্টা করো, দেখো হয় কিনা। হ্যাঁ, 4 থেকে তুমি 10 পর্যন্ত করো। 4 থেকে 10 পর্যন্ত তোমার সময় হচ্ছে 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিটের মধ্যে চেষ্টা করে ফেলো, দেখি বুঝে বুঝে পড়ো, আগে পড়ে খাতায় লেখো উত্তরগুলো। 3 মিনিট সময় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ব্যাচের যে ক্লাসগুলো করাচ্ছি, এখান থেকে হালকা হালকা কিছু
টপিক আমি কাট করে ইউটিউব ফেসবুকে দিচ্ছি, তবে পুরো ক্লাস দিচ্ছি না, হালকা হালকা কাট করে দিচ্ছি। সেই কাট করা ক্লাস যদি কেউ দেখে থাকো, এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি, যারা ভর্তি হতে চাও তোমরা নিশ্চয়ই ভর্তি হয়ে যেতে পারো আমার সাথে যোগাযোগ করে। আর যারা ব্যাচে আছো তারা তো জানোই যে মোটামুটি আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করলে আশা করি শেষ মুহূর্তে তোমাদের অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে। তো সবাই করে ফেলো, করে আমাকে কমেন্টে উত্তর জানাতে পারো, অথবা তোমরা কমেন্টে উত্তর জানানোর একটা ডিসগাস্টিং ব্যাপার, সেটা না জানি, এবং খাতায় উত্তরটা লিখে আমাকে ডান লিখে জানাও যে তোমার হয়ে গেছে, সেটাই বরং ভালো হয়। উত্তর কমেন্টে জানাতে তোমাদের অনেক সময় চলে যাবে, সেটা ডিসগাস্টিং হবে, এটা না বলে আমাকে ডান লিখে জানাও। তোমরা রেখার ডান হয়ে গেছে, হাম্মিরও ডান হয়েছে, বাকিরা হয়ে গেলে একটু ডান লিখে দিও। সজলের হয়ে গেছে, থ্যাংক ইউ সজল। আর কার হলো একটু কমেন্টে ডান লিখে জানালে আমি বুঝতে পারবো কার কার হয়ে গেছে, এরপর আমরা আমাদের ব্যাখ্যাগুলো দেওয়া শুরু করতে পারবো। জান্নাতুল ফেরদৌসের হয়ে গেছে, তারপর হচ্ছে মারিয়া আক্তার জেনির হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ, শেষ পৃষ্ঠার ডান। আচ্ছা দেখো, আমরা উত্তরগুলো একটু ব্যাখ্যা করি। প্রথম 4 নম্বর বাক্যটিতে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট। আচ্ছা, এ নম্বরটা কারেক্ট কিনা। হি ডাজ নট নিড, নিডটাকে যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার তারা করে ডাজ নট বসাতে পারে, ফাইন, মেনে নিলাম। কিন্তু মূল ভার্বের পর তো বেস ভার্ব বসতে পারে না, তাই তো, ওয়াইটটা বেস ভার্ব, তাহলে নিশ্চয়ই এটা ভুল আছে, কারণ যদি নিডটাকে আমাকে মোডাল হিসেবে ব্যবহার করাতে হয় তাহলে ডাজ নটটা বসানোর কথা না। হি নিড ওয়েট ফর মি, তাহলে আমার কারেক্ট ছিল। বা হি নিড নট ওয়েট ফর মি, নটও বসানো যেতে পারে, কারণ মোডালের পর তো নট বসতেই পারে, এটা তো আমরা জানি সরাসরি, এটা ভুল। কিসের কারণে, ডাজ নটের কারণে। হি ডাজ নট নিড ওয়েটিং, ডাজ নট নিড, না এটা হয়নি, নিডের পর মূলত এটা মোডাল হিসেবে ব্যবহার করলে বেস ভার্ব বসানোর কথা, অর্থাৎ তোমার যদি হি নিড নট ওয়েট বললে ঠিক ছিল। সি নম্বরটা খাপে খাপ মিলে যায়, কারণ হচ্ছে কি, হি নিড নট ওয়েট, দেখো নিডটা হচ্ছে মোডাল, মোডালের পর নট বসতেই পারে, তারপর বেস ভার্ব বসতেই পারে, তো এটা কারেক্ট। আর এটা তো নিশ্চয়ই কারেক্ট নয়, হি ইজ নট টু ওয়েট, এটা হচ্ছে না, এটা ফেলে নাই। সো আমাদের সি নম্বরটা কারেক্ট আনসার। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে বুঝাতে সুবিধা হবে। করিম নিড নট থিঙ্ক অফ জব, এখানে নিড কোন প্রকার, ভার্ব, নিশ্চয়ই এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, যেহেতু করিমের পর এস বাই এস, মানে নিডের পর এস বাই এস বসে নাই, তো যেহেতু এটা নিড মোডাল হিসেবে ব্যবহৃত হয়েছে, সেহেতু পার্সন অনুসারে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এস বাই এস বসার কোনো প্রশ্নই ওঠে না, তার জন্য এখানে তোমার এটা মোডাল অক্সিলারি ভার্ব। 6 নম্বর, ইউ ড্যাশ টুমোরো ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, তোমার যদি কোনো কাজ থাকে, তুমি তোমার আগামীকাল, কি বলছো, তোমার কোনো কাজ থাকলে আগামীকাল আসার দরকার নাই, তাই তো।
আগামীকাল আসার দরকার নাই। তো এখানে খেয়াল করো, আমরা দেখবো যে কোনটা সঠিক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এ নম্বরে নিড নট এ পর্যন্ত ঠিক আছে, টু কাম বলছে। মডেলের পর তো টু বসে না, মডেলের পর তো বেস ভার্ব বসে, তাহলে এটা ভুল। হি নিড নট কাম, এটাই কারেক্ট, কারণ নিড নট মডেল, মডেলের পর বেস ভার্ব, ঠিক আছে। তারপর বলছে নিড নট কামিং, আইএনজি দিছে, হবে না। ডোন্ট নিড, না, মডেলের আগে ডোন্ট বসবে না, মডেলের পর নট বসাতে হবে, মডেলের আগে ডু নট, ডাজ নট, ডিড নট কিছুই বসে না। এটা তো আমরা আগেই পড়েছি। 7 নম্বর। হ্যাঁ, মিজানুর রহমান সবগুলো উত্তর করে দিয়েছে, শেষ পৃষ্ঠে সব উত্তর লিখে দিয়েছো। আচ্ছা, তো দেখো কি বলছো, হি ডেয়ার নট টাচ মি। হ্যাঁ, ডেয়ার কি, এখানে ডেয়ার এর পর নট রয়েছে, বেস ভার্ব রয়েছে, টাচ, তাহলে নিশ্চয়ই এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। শি টু নিড ওয়েট ফর আস, তাহলে এটা কি হবে, যেহেতু দেখো নট রয়েছে, তো মোডালের পর নট বসে, আর ওয়েটটা হচ্ছে বেস ভার্ব, তাহলে নিডটাকে এখানে মোডাল হিসেবে ব্যবহার করাতে হবে। তো নিড যদি মোডাল হিসেবে ব্যবহৃত হয়, আমরা জানি যে মোডালের পর কখনোই তোমার প্রথমত মোডালের আগে ইজ বসে না, মোডালের সাথে ইডি বসে না, মোডালের আগে ওয়াজ বা ওয়াজ নিডিং কখনো বসে না, মোডালের পর কিচ্ছু বসে না, জাস্ট এস বাই এসও বসে না, মোডাল তো মোডালেই, সো এখানে নিড শুধু নিডই বসবে। হি ক্যান ড্যাশ ভেরি ওয়েল, ক্যান একটা মোডাল, আর মোডালের পর সবসময় বেস ভার্ব বসে, তাহলে বেস ভার্বটা হচ্ছে বি নম্বর, সিং। তো স্যাং ভি টু, এটা তো পাস্ট টেন্স বসতেই পারে না, এস বাই এস তো প্রশ্নই ওঠে না, আইএনজি তো প্রশ্নই ওঠে না, শুধু বেস ভার্ব বসতে পারে মোডালের পর। তো ক্যান যেহেতু একটা মোডাল, সেহেতু সিং ই বসবে, আর কিচ্ছু বসবে না। তারপর দেখো 10 নম্বর বাক্যটি থেকে বলেছে, ড্যাশ এ পারসন বি এভরিহোয়ার। আচ্ছা, তো এখানে আমাদের এটা অবশ্য মোডাল আছে কয়টা, 3টে মোডাল রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, ডি রয়েছে, কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে অর্থ অনুসারে কোন মোডালটা আমাদের এখানে সঠিক হয়। 10 নম্বর দেখো, অর্থটা বোঝে সবাই। উইল এ পারসন বি এভরিহোয়ার, একজন ব্যক্তি কি সব জায়গায় থাকবে? না। সব জায়গায় থাকবে, হ্যাঁ, এটা একটা অর্থ হয়, কিন্তু আমরা আরো অপশন আছে, অপশনটা পড়ি। ডু তো হয় না, কারণ ডু এ পারসন বি, বি যেহেতু বেস ভার্ব, তো যেহেতু বেস ভার্ব, বেস ভার্বের ক্ষেত্রে মোডাল বসবে, আর ডু তো নিশ্চয়ই কোনো মোডাল নয়, তো সেক্ষেত্রে তোমার ডু বসতে এখানে পারে না। ক্যান এ পারসন বি এভরিহোয়ার, একজন ব্যক্তি কি সব জায়গায় থাকতে পারে, মানে তার কি থাকার সামর্থ্য আছে। শ্যাল এ পারসন বি এভরিহোয়ার, পারসন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে শ্যালটা তো বসবেই না, উইল বা ক্যান এই দুটোর মধ্যে বসবে একটা। এখন দেখো উইল বসবে নাকি ক্যান বসবে, এখানে ক্যান কথাটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে এখানে সামর্থ্য প্রকাশ করেছে। একজন ব্যক্তি কি সব জায়গায় থাকতে পারে, তো পারে অর্থে আমাকে ক্যান বসাতে হয়েছে। সবাই একটু মানে প্রশ্নগুলো মিলিয়ে নাও, কার কটা হলো, নিজেকে একটু দেখো। আমাদেরকে মোডাল অক্সিলারি ভার্ব থেকে এরকম প্রশ্নই পরীক্ষায় আসবে, যেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন দেখলে মোটামুটি মোডাল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, তো সেটা তোমাদেরকে আমি, আর এটাই সাজেশন, পরীক্ষা যদি কমন বাঁধে অবশ্যই এখান থেকে কমন বাঁধবে, আর যদি এখান থেকে কমন না বাঁধে তাহলে কোথাও থেকে কমন পাবে না, দেখবে একটা আনকমন প্রশ্ন দেওয়া হয়েছে বা বানাই দিয়েছে নতুন। বাট যদি কমন আসে তাহলে আমার যে সাজেশনসটা দিয়েছি আশা করি এর ভিতর থেকে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি এখনো পর্যন্ত হওনি, তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচে সম্পর্কে একটু জানাতে চাই। আমাদের 2025 সালের যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনেক বছর পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তো সেই অ্যাডমিশন টেস্টে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা 25 দিন হাতে রেখে মূলত এই কোর্সটি করছি। আমরা প্রায় প্রতিদিনই ক্লাস করব। আমাদের ক্লাস হবে ফেসবুক প্রাইভেট ব্যাচে। তোমরা মাত্র 250 টাকায় আমরা 25টি লাইভ ক্লাসের মাধ্যমে মোটামুটি কোর্সটিকে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের সপ্তাহে প্রায় 5 দিন ক্লাস নেব। আমরা রাত 9টায় আমাদের ক্লাস ফিক্স করেছি টাইম। তো তোমরা ক্লাস হবে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে, ক্লাস হবে লাইভে স্মার্ট বোর্ড দ্বারা। লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই যদি তোমার কোনো ক্লাস মিস হয়ে যায় তুমি সেটা পরবর্তীতে করে নিতে পারবে। আমরা শুধু ইংরেজি পড়াই, তবে বোনাস হিসেবে তোমাকে বাংলা এবং জিকের কিছু মডেল টেস্ট হয়তো নিব, সেটা বোনাস। আর ভর্তি কনফার্ম করতে আমাকে জাস্ট টাকা পাঠিয়ে এই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠাতে হবে। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিবে। আমার সাথে যোগাযোগ করবে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অনেকেই জিজ্ঞেস করো স্যার আমাদের কোর্স প্ল্যানটা যদি একটু বলেন যে আমাদের কি কি পড়ানো হবে। দেখো, আমি তোমাদেরকে এই যে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি, আমাদের অ্যাডমিশন টেস্ট 2025 আমাদের যে টপিক আছে সেইগুলো দেখো। এখানে আমরা লেকচার নম্বর 1-এ আমাদেরকে প্রথম ক্লাসে আমরা কি পড়বো, ধরো পার্টস অফ স্পিচ এর বেসিক প্লাস ক্লাসিফিকেশন।
আমাদের প্রথমত পার্টস অফ স্পিচের বেসিক যে সূত্রগুলো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, নাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডভার্ব কত প্রকার, এই যে প্রকারভেদ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। সো আমাদের প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের বেসিক প্লাস ক্লাসিফিকেশনটা শেষ করব। এরপর প্রতিদিন আমাদের মুখস্থ পার্ট থাকবে। যেমন ধরো আমাদের কিছু মুখস্থ পার্ট রয়েছে যেগুলো অনেকটা মুখস্থ করতে হয়। ধরো নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রোভার্বস, ট্রান্সলেশন, এই যে আইটেমগুলো রয়েছে এর প্রত্যেকটি আইটেম থেকে আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাস শেষে বা ক্লাসে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই বা ছবি দিয়ে দিই, যে এখান থেকে সাজেশন, ধরো নাম্বার থেকে 20টা প্রশ্ন দিলাম, জেন্ডার থেকে 10টা প্রশ্ন দিলাম, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 15টা প্রশ্ন দিলাম। এরকম করে প্রতিদিন পড়া দিয়ে আমরা পরবর্তী ক্লাসে এর উপর একটা পরীক্ষা নেই, তারপরে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি। যেমন দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদের পরীক্ষায় পার্টস অফ স্পিচের চিহ্নিতকরণটা আসে, যে একটা আন্ডারলাইন করে বলে যেটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আবার যেমন একটা শব্দ দিয়ে এই শব্দের অ্যাডজেক্টিভ কি, এই শব্দের ভার্ব কি, এরকম বলে। সো এইটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো। আর যথারীতি আমাদের প্রত্যেক দিনের ক্লাসে আমরা মুখস্থ পার্টের যে অংশটা রয়েছে তার উপর আমরা একটা সাজেশনস দিব, যেটা তুমি প্রতিদিন পড়ে প্রতিদিন পরীক্ষা দিবে, এবং এগুলো তোমার প্রতিদিন যদি এইভাবে করো তুমি তোমার কমপ্লিট হয়ে যাবে, আশা করি যেগুলো দরকার। তারপরে তৃতীয় ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আবার ইম্পর্টেন্ট রুলস গুলো আলোচনা করবো, অর্থাৎ প্রথম 3টি ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। চতুর্থ ক্লাসে মোডালস, পঞ্চম ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটা অর্থ অনুসারে চেঞ্জিং সেন্টেন্স। ষষ্ঠ ক্লাসে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, মানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে পড়ে সেটা। সপ্তম ক্লাসে ডিগ্রি। অষ্টম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। নবম ক্লাসেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দশম ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম লেকচার। 11 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় লেকচার, এবং 12 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় লেকচার আলোচনা করব, এবং এর মাধ্যমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ হয়ে যাবে। 13 নম্বর ক্লাসে আমরা আর্টিকেল শেষ করব, আর তোমার 14 নম্বর ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব বা শেষ করব ন্যারেশন। এক ক্লাসে ন্যারেশন যথেষ্ট। 15 নম্বর ক্লাসে আমরা কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস নিয়ে তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমার মনে করো 3টি গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আমি এখানে দিয়েছি, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস, এগুলো কিন্তু আলাদা কোনো আইটেম না, এগুলো হচ্ছে তোমার সকল গ্রামারের একটা পুঞ্জীভূত রূপ। এই আইটেমগুলো মোটামুটি আগের যে গ্রামারগুলো পড়েছো, যেমন পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদির সমন্বয়ে এই 3টি আইটেম হয়ে থাকে। সো এই 3টা আইটেম হচ্ছে তোমার ওই আইটেমগুলো রিভিশন। আমরা বেশ কয়েকটি ক্লাসে, তোমার প্রায় 4-5টা ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যখন 20টি ক্লাসের মাধ্যমে পুরো কোর্স একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা 10টি মডেল টেস্ট নিব তোমাদের লাইভে। প্রতিদিন 2টি করে ইংলিশের উপর মডেল টেস্ট নিব লাইভে, এবং এর সাথে সাথে আমার ক্লাসটি কিন্তু রিভিশন করা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নিজে থেকে বঞ্চিত রাখছো, আমি মনে করবো যে বঞ্চিত রাখা ঠিক না। তোমাদের যাদের ইংরেজিতে এখনো দুর্বলতা রয়েছে, তোমরা যদি 20 দিনও হাতে সময় পাও পরীক্ষার আগে, তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 250 টাকা তোমাদের কোর্স ফি, একেবারে নামমাত্র মূল্যে। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করো 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ক্লাসটি একটু হলেও তোমরা উপকৃত হয়েছে ক্লাসের মাধ্যমে, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমরা একটু কমেন্ট কম করো বিধায় একটু অনুপ্রাণিত হয় না, মাঝে মাঝে ক্লাস বন্ধ রাখি। মানে তোমরা কমেন্ট করলে হয়তো মতামত দিলে আরো বেশি অনুপ্রাণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।